হ্যালো এভরিওয়ান, আজকে এমন একটা মেয়ের গল্প নিয়ে হাজির হয়েছি যে কিনা খুবই ফুডি। খাবার দেখলে সে নিজেকে একদমই সামলাতে পারে না, কিন্তু সমস্যা হলো তার একটা অদ্ভুত রোগ ছিল। বেশি খাবার খেলেই সে অনেক মোটা হয়ে যেত। এরই মধ্যে এক হ্যান্ডসাম রেস্টুরেন্টের মালিক আবার এই খাবার প্রেমী মেয়ের প্রেমে পড়ে যায়। তবে ছেলেটি যখন হঠাৎ মেয়েটিকে মোটা অবস্থায় দেখে ফেলে, তখন সে তার সাথে কি করে তা তো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আরো সুন্দর সুন্দর নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা খুঁজে পাই। তো চলো এবার ভিডিও শুরু করি। এই গল্পের শুরুতে আমরা আমাদের ফিমেল লিড ইভাকে দেখতে পাই। সে তার বাথটবে অনেক মজা করে গোসল করছিল আর বিভিন্ন রকমের কুকিজ খাচ্ছিল। এখন তোমরা অনেকেই ভাবতে পারো, ছি, ওয়াশরুমে বসে খাবার খাচ্ছে, তাও আবার গোসল করার টাইমে। তবে ডিয়ার, এটা তো ড্রামা, তাই সব বিষয় সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নেই। গল্প দেখতে থাকো আর এনজয় করো। যাক, তখনই ওর বাথটবের সব পর্দা খুলে যায় আর আমরা দেখি এতক্ষণ তো সে একটি সমুদ্রের পাড়ে ছিল। এদিকে এখানে থাকা সবাই তো ওকে এই অবস্থা দেখে হাসতে শুরু করে আর অনেকে ছবিও তুলতে থাকে। এসব দেখে ইভা কোনো মতে টাওয়াল পেঁচিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনও তার পিছনে লোকগুলো আসতে থাকে। এবার সেখানে একটি গাড়ি নিয়ে রুয়ান নামের একটি ছেলে চলে আসে। রুয়ানকে দেখে ইভা ওর গাড়িতে বসতে চায়, তবে রুয়ান তাকে নিষেধ করে আর বলে, আমি কোনো মোটা মেয়েকে আমার গাড়িতে অ্যালাউ করি না। এই বলে সে তো এখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় রুয়ানের গাড়ির দরজায় লেগে ইভার টাওয়ালটাও চলে যায়। ঠিক এই সময় ইভার ঘুমটা ভেঙে যায়, অর্থাৎ সে এতক্ষণ ধরে এই সবকিছুর স্বপ্ন দেখছিল। তারপর আমাদেরকে ইভাকে দেখানো হয় যে এখন অনেকটা স্লিম হয়ে গিয়েছে আর এখন ইভা অনেক বড় একজন মডেলও হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা রুয়ানকে দেখতে পাই যে এই শহরের অনেক বড় একজন শেফ ছিল। আজকে সে এখানে এসেছে একটি হোটেলে কুকিং করার জন্য, কারণ এই হোটেলে আজকে একটা পার্টি ছিল। এই একই হোটেলে আমরা ইভাকেও আসতে দেখি। এখানে ঢুকার সময় অনেক মজার মজার খাবার দেখে ইভার তো অনেক বেশি খিদে পেয়ে যায়। তার এসব খাবার খেতে খুবই ইচ্ছা করছিল, তবে ইচ্ছা থাকার সত্ত্বেও খেতে পারছিল না, কারণ ওর একটা সমস্যা ছিল। সে যদি তার ডায়েটের বাইরে বেশি ক্যালোরির খাবার খেয়ে ফেলে তাহলে সাথে সাথে সে আবারও আগের মতো মোটা হয়ে যায়। এবার পার্টির ভিতরে ইভা তো এতগুলো খাবারের আইটেম দেখে নিজেকে আর সামলাতেই পারে না। আসলে ইভা ছিল খুবই ফুডি। এবার সে একটি মাস্ক পরে নেয় যাতে সে মোটা হয়ে গেলেও কেউ তাকে চিনতে পারে না। তাও সে খাবারগুলো খেতে চাইছিল। যাক, তখনই সেখানে রুয়ান আসতে থাকে। রুয়ানকে দেখে ইভা তো অনেক বেশি রেগে যায় আর নিজের অতীতের কথাগুলো ভাবতে থাকে। আসলে ইভা যখন স্কুলে পড়তো তখন ও রুয়ানকে লাভ লেটার লিখেছিল, কারণ সে রুয়ানকে অনেক পছন্দ করত। তবে রুয়ান সবার সামনে তাকে সেদিন রিজেক্ট করে দিয়েছিল। ফলে সেখানে থাকা সবাই তো ইভাকে নিয়ে অনেক মজা করেছিল। এখান থেকে সিন আবারও বর্তমানে চলে আসে। এখানে ইভা এই পার্টি থেকেই চলে যাচ্ছিল, তবে যাওয়ার সময় ও যখন পড়েই যাচ্ছিল তখন রুয়ান তাকে বাঁচিয়ে নেয়। রুয়ানকে এতটা কাছে দেখে ইভা তো আনমনায় হারিয়ে যায় আর বলতে থাকে, তোমার গালগুলো কত নরম আর সাদা, একদম আঠালো ভাতের ডাম্পলিংয়ের মতো। এখানে ইভা তো এতটাই হারিয়ে গিয়েছিল যে রুয়ানের সুন্দর গালে খাবার দেখতে পাচ্ছিল। তাই আনমনে সে তো রুয়ানের মুখে কামড় দিয়ে বসে। হঠাৎ করে এভাবে কামড় দেওয়ার কারণে রুয়ান তো খুবই অবাক হয়ে যায় আর তাকে সরাতে গিয়ে দুজনই তখন সুইমিং পুলে পড়ে যায়। এসব দেখে ইভার ম্যানেজার সেখানে চলে আসে আর ইভাকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি করে কেটে পড়ে। অন্যদিকে রুয়ান বাসায় এসে গোসল করছিল আর ইভার কথাই ভাবছিল যে এই মেয়েটা কে, কারণ সে ইভার কথার মাঝে তার ছোটবেলার হারিয়ে যাওয়ার বান্ধবীর মিল পেয়েছে। তাই বাইরে এসে রুয়ান নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে, এই মেয়েটার সম্পর্কে সব রকম খোঁজখবর আমার চাই।
এদিকে ইবাও তার বাসায় এসে ছোটবেলার ওই লাভ লেটারটা দেখছিল আর ভাবছিল এখন সে রোয়ানকে এত বেশি ঘৃণা করে যে রোয়ান যদি নিজে থেকে এসেও কখনো তাকে ভালোবাসি বলে তারপরও সে রোয়ানকে অ্যাকসেপ্ট করবে না। যাক, পরের দিন ইবা একটি ফুড কম্পিটিশনে আসে। এখানে ইবা বিচারকের কাজ করবে। রোয়ানও এসেছিল এই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য। তারপর যখন সবার রান্না হয়ে যায় তখন ইবা সবার খাবারগুলোই টেস্ট করছিল আর অনেক প্রশংসা করছিল, তবে সে রোয়ানের খাবারটা ছুঁয়েও দেখে না। এই দেখে রোয়ান বলে, আমার খাবারটাও খেয়ে দেখুন। ইবা তখন রোয়ানের খাবারটি টেস্ট করে, কিন্তু তখনই তো তার মনে পড়ে যায় আরে সে তো আজকে অনেক বেশি খাবার খেয়ে ফেলেছে, এখনই তো সে মোটা হয়ে যাবে। তাই সে তার মুখ চেপে খাবারটা বের করে ফেলে আর তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যায়, যাতে করে তার মোটা হওয়া কেউ না দেখে। তবে তার এই কর্মকাণ্ড দেখে সবাই মনে করতে থাকে যে রোয়ানের খাবারেই হয়তো কোনো ভেজাল ছিল। নেটিজেনরা তো রোয়ানকে নিয়ে অনেক বেশি ট্রল করতে থাকে, সাথে ওর রেপুটেশনও অনেক বেশি খারাপ হয়ে যায়। এসব দেখে রোয়ান বলতে থাকে, আমি ওই মেয়েটার কি ক্ষতি করেছি যে সে এভাবে আমার রেপুটেশন খারাপ করেছে। এই কারণে পরের দিন রোয়ান ইবার সাথে এসে দেখা করে। রোয়ান ইবার জন্য নিজের হাতে বানানো অনেকগুলো ডেজার্ট নিয়ে এসেছিল। সে ইবাকে এগুলো খেতে বলে, তবে ইবা তো এগুলো খেলে আবারও মোটা হয়ে যাবে, তাই সে মানা করতে থাকে। রোয়ান বলে, তুমি এভাবে আমার খাবার রিজেক্ট করতে পারো না, আমি তো শুধুমাত্র তোমার কাছ থেকে রিভিউ চেয়েছি। ইবা বলে, সেদিন তো এমনিতেও তোমার খাবার খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, এখন কি তুমি চাচ্ছ আমি আবারও তোমার খাবার খেয়ে নিজের শরীর খারাপ করে ফেললি? বরং ওই দিনের জন্য তো তোমার আমার কাছে ক্ষমা চাওয়া উচিত। রোয়ান বলে, আমি তোমার কাছে কেন ক্ষমা চাইবো? ক্ষমা তো তুমি আমার কাছে চাইবে, কারণ তোমার জন্য সবার সামনে আমার অনেকটা অপমান হয়েছে। তুমি সবার সামনে আমার বানানো খাবারের ভুল রিভিউ দিয়েছো, এর জন্য তোমাকে কত টাকা দেওয়া হয়েছিল? এটা শুনে ইবা তো রেগে যায় আর রোয়ানের বানানো এই ডেজার্টগুলো খেয়ে বলে, আমি আবারও রিভিউ দিচ্ছি, তোমার খাবার একদম বাজে। এই শুনে রোয়ানও রেগে জিজ্ঞাসা করে, তোমার কত টাকা চাই বলো? তুমি তো সামান্য একজন মডেল, টাকার জন্য সবকিছুই করতে পারো, আমার সেক্রেটারি তোমাকে অনেকগুলো টাকা দিয়ে দিবে। এই বলে রোয়ান সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন ইবার রেগে বলে, আমি কখন বললাম যে আমি তোমার টাকা চাই? তোমার টাকা নেওয়ার আমার কোনো শখ নেই। এই বলে ইবাও চলে যায়। বাসায় এসে ইবা তো অনেক বেশি কান্না করে যে আজকেও রোয়ান তাকে এভাবে অপমান করলো। পরের দিন সকালবেলা ইবা উঠে খেয়াল করে ও তো মোটা হয়নি, কালকে এতগুলো ডেজার্ট খাওয়ার পরও সে একদম ঠিক আছে, যেটাতে ওর মনে হয় হয়তো রোয়ানের খাবারে স্পেশাল কিছু রয়েছে, যার কারণে সে এখনো মোটা হচ্ছে না। ইবা এটা চেক করার জন্য সুজার রোয়ানের রেস্টুরেন্টে খাবার খেতে চলে আসে। ও সেখানে গিয়ে এক প্লেট খাবার খেয়ে নেয়। এত খাবার খাওয়ার পরও ইবা দেখে সে তো এখনো মোটা হচ্ছে না, এজন্য ইবা আবারও খাবার নিতে যায়। তবে এবার সে রোয়ানের কাছে ধরা পড়ে যায়। ইবা সেখান থেকে পালাতে গেলে রোয়ান তার স্কার্ফটি টেনে খুলে দেয়। তখন আবার সেখানে রিপোর্টাররাও ছিল। রিপোর্টাররা তো এখানে ইবাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর প্রশ্ন করে, আপনার তো সেদিন রোয়ানের খাবার খেয়ে শরীর খারাপ হয়েছিল, তাহলে এখন লুকিয়ে লুকিয়ে আবারও রোয়ানের খাবার খেতে কেন আসলেন? ইবা তো কিছুই বুঝতে পারছিল না যে এখন সে কি উত্তর দিবে। তখনই রোয়ান সবার সামনে বলে ওঠে, ইবা তো ওর কোম্পানিরই অ্যাম্বাসিডর, তাই তো সে এখানে খাবার খেতে এসেছে। ইবা এখানে এমন ভাবে ফেসে যায় যে সে কিছু বলতেও পারছিল না, কারণ এখন যদি সে কিছু বলতে যায় তাহলে রোয়ানের সাথে সাথে রিপোর্টাররাও তাকে জেকে ধরবে। পরের সিনে দেখা যায় রোয়ানের অ্যাসিস্ট্যান্ট রোয়ানকে জানায় মিস্টার জিউ নাকি শহরের অনেক বড় একটা পার্টি রেখেছে, যেখানে রোয়ানের কম্পিটিটর গুয়াওকেও ইনভাইট করা হয়েছে। রোয়ান বলে, আমি ওই পার্টিতে অবশ্যই যাব আর সাথে ইবাকেও নিয়ে যাব। তারপর রোয়ান ইবাকে ডেকে পাঠায়। ইবাও সময় মতো চলে আসে। তারপর রোয়ান যখন তার ড্রেস চেঞ্জ করতে যায় তখন ইবা খেয়াল করে সেখানে রোয়ানের জন্য একটা জুস বানানো ছিল। ইবার মাথায় তো এবার শয়তানি বুদ্ধি আসে, সে জুসের ভিতরে অনেকগুলো মশলাপাতি মিশিয়ে দেয়। তারপর রোয়ান এসে তো এই জুসটি খেতে থাকে, তবে সে তো কিছু বুঝতেই পারে না যে জুসে এত কিছু মিশানো হয়েছে, যেটা দেখে আমাদের মতো ইবাও হতবাক হয়ে যায়। আসলে এখানে ব্যাপার হলো রোয়ানের একটা
একটা সমস্যা ছিল, সেটা হলো ও কোনো খাবারের টেস্টই বুঝতে পারে না, মানে ওর কোনো টেস্ট সেন্সই নেই, অথচ সে শেফ হয়ে বসে আছে। যাক, এটা ড্রামা, এসব কিছু আমাদেরকে মেনে নিতেই হবে। তারপর দেখানো হয় রুয়ান আর ইভা পার্টিতে চলে আসে। সেখানে রুয়ানের সাথে গুয়াওয়ের দেখা হয়ে যায়, যে তার কম্পিটিটর ছিল। রুয়ান নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে ইভাকে নিয়ে ভিতরে যেতে। এদিকে আবার গুয়াওয়ের অ্যাসিস্ট্যান্ট সেখানে তাকে এক শেফের সাথে কথা বলছিল। সে শেফকে টাকা দেয় যাতে রুয়ানের খাবারে কিছু একটা ঝামেলা করে, কারণ সে সবার সামনে প্রমাণ করতে চায় যে রুয়ানের টেস্ট সেন্স নেই। এসব কথা আবার ইভা শুনে ফেলে। খাওয়ার সময় হলে ইভা ইচ্ছা করে রুয়ানের স্যুপটি গুয়াওয়ের সাথে চেঞ্জ করে দেয়। তারপর যখন গুয়াও স্যুপ খায় তখন সে বুঝতে পারে স্যুপে তো অনেক বেশি লবণ হয়েছে। ইভা তখন নাটক করতে থাকে যে ওর স্যুপেও লবণ বেশি হয়েছে। এগুলো দেখে মিস্টার জিউ, মানে যে পার্টিটা দিয়েছিল, সে শেফকে ডেকে পাঠায় আর এই শেফকে চাকরি থেকেই বের করে দেয়। তারপর রুয়ান ইভাকে নিয়ে বাইরে চলে আসে আর তাকে ধন্যবাদ জানায়। ইভা বলে ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই, এমনি তো আমি তোমাকে হেল্প করার জন্য এগুলো করিনি। তখন আবার ইভার অনেকটা খিদে লেগে যায়, কারণ খাবারে বেশি লবণ হয়েছে অভিনয় করে ইভা তো কোনো খাবারই খায়নি। তাই রুয়ানকে বলে আমার জন্য খাবার বানিয়ে দাও। রুয়ান বলে কিন্তু আমি তোমার জন্য কেন খাবার বানাতে যাব? ইভা বলে কারণ আমি তোমার সিক্রেটটা জানি, তোমার যে কোনো টেস্ট সেন্সই নেই, সেটা কাউকে যদি জানাতে না চাও তাহলে আমার জন্য খাবার রান্না করো। রুয়ান বলে ঠিক আছে, কিন্তু এটাই শেষবার, আর কখনো আমি তোমাকে খাবার বানিয়ে দিব না। এই বলে রুয়ান ইভার জন্য খাবার বানিয়ে দেয়। ইভা জিজ্ঞাসা করে তোমার টেস্ট সেন্স কি করে চলে গেল? রুয়ান বলে একটি দুর্ঘটনার কারণে এটা হয়েছে। এবার তারা দুজন তো এখানে ড্রিঙ্ক করতে শুরু করে দেয় আর এক অপরের সাথে গল্প করতে থাকে। কিছুক্ষণ পর দুজনই অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। এবার রুয়ানকে বলে তুমি অনেক বেশি খারাপ। রুয়ান বলে আমি জানি আমি খারাপ, কেননা আমি সে মানুষকে কষ্ট দিয়েছি যাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম। এইটা বলে রুয়ান ইভাকে কিস করে। এখান থেকে পরের দিন সকালবেলার সিন দেখানো হয়। যখন ইভার ঘুম ভাঙে তখন সে দেখতে পায় ও তো আবারও মোটা হয়ে গিয়েছে, কারণ কালকে রাতে সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। তখনই রুয়ানের ঘুম ভেঙে যায়। রুয়ানকে দেখে ইভা তো তাড়াতাড়ি পালাতে শুরু করে, কিন্তু ততক্ষণে রুয়ান তাকে চিনে ফেলেছিল যে ও তো তার স্কুলের সেই ফ্রেন্ড যে তাকে প্রপোজাল করেছিল। এই কারণে রুয়ান ইভার পিছু নেয়, কিন্তু ইভা সেখান থেকে পালিয়ে যায়। তারপর রুয়ান বাড়িতে ফিরে ভাবতে থাকে দুজন মানুষ কি করে এক হতে পারে, একজন তো অনেক মোটা আর আরেকজন চিকন। ও ভেবে নেয় দুজনই হয়তো আলাদা। তারপর রুয়ান ইভার সাথে দেখা করতে যায় যাতে সে মোটা ইভার ব্যাপারে জানতে পারে। যাওয়ার সময় ওর অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে আপনি কোথায় যাচ্ছেন? রুয়ান বলে আমি আমার ফিউন্সিকে আনতে যাচ্ছি, যেটা শুনে তারা তো একদম অবাক হয়ে যায়। পরের সিনে দেখা যায় রুয়ান সুজা ইভার অ্যাপার্টমেন্টে চলে আসে। লিফটে ওদের দুজনের দেখা হয়ে যায়। এখানে রুয়ানকে দেখে ইভা তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই আবার রুয়ান ওর অনেকটা কাছে এসে জিজ্ঞাসা করে ইভা কোথায়? ও বলে কোন ইভার কথা বলছো? আমি তো ইভা। রুয়ান বলে নাটক করা বন্ধ করো আর বলো যে আমার ফ্রেন্ড ইভা কোথায়, যে দেখতে অনেকটা মোটা। ইভা কিছু বলতে না চাইলে রুয়ান তো তার আরো বেশি কাছে যেতে থাকে। এই কারণে ইভা তার সুটকেস রেখে পালিয়ে যায়। এদিকে দেখা যায় রুয়ান ইভার সুটকেস নিয়ে নিজের বাড়িতে চলে এসেছিল। ও যখনই সুটকেস খুলতে যাবে তখনই সেখানে ইভা চলে আসে তার সুটকেসটা নেওয়ার জন্য। ইভা নিজের সুটকেস নিয়ে চলে যেতে গেলে রুয়ান ওকে আটকাতে যায়, আর এটা করতে গিয়ে ওই সুটকেসটি খুলে যায়। তখন রুয়ান দেখতে পায় যে এই সুটকেসের ভিতরে অনেকগুলো জামা কাপড় রয়েছে যেগুলো মোটা ইভার সাইজের। রুয়ান এইভাবে জিজ্ঞাসা করে তুমি কি এই সাইজের জামা কাপড় পরো? কথাটা ঘুরানোর জন্য ইভা তো তখন রুয়ানের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে দেয় আর বলতে থাকে আমি ভাবছি আজকে রাত তোমার সাথে এখানেই থেকে যাব। রুয়ান বলে কোনো সমস্যা নেই, তুমি চাইলে আমার সাথে থাকতেই পারো, এমনিতেও আমার তোমাকে অনেক বেশি পছন্দ। রুয়ানের এসব ফ্লার্টিং কথা শুনে ইভা তো ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সে তো ওই ব্যাপারটাকে এড়ানোর জন্য রুয়ানের সঙ্গে এসব কথা বলছে। রুয়ান বলে আহা ভয় পাচ্ছ কেন, এমনিতেও তো গতকাল আমরা একসাথেই ছিলাম তাই না? ইভা ভয় পেয়ে বলতে থাকে আমার গতকালকের কিছুই মনে নেই, কারণ আমি তখন ড্রাঙ্ক ছিলাম।
রোয়ান বলে, কোনো চিন্তা করো না, আজকে তো আর তুমি ড্রাঙ্ক নেই, আমি সবকিছু মনে করিয়ে দিব। এইসব শুনে ইবা কি করবে কিছুই বুঝতে পারে না, আর সে ভয় পেয়ে তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যায়। পরের দিন আমরা রোয়ানকে সিসিটিভি ক্যামেরা চেক করতে দেখি, যেখানে সে দেখতে পায় ওই দিন রাতে তো চিকনিবা ছাড়া ওর বাড়িতে আর কেউই আসেনি। তার মানে কি চিকনিবা আর মোটাইবা দুজনই কি একই ব্যক্তি? এই শুনে অ্যাসিস্ট্যান্ট বলে, তবে এটা কি করে সম্ভব? দুজন কি করে একসাথে চিকন আর মোটা হতে পারে? রোয়ান বলে, আমিও তো সেটাই ভাবছি, কিন্তু এই প্রশ্নের উত্তর একমাত্র ইবাই দিতে পারবে। পরের দিন দেখা যায় ইবা যখন নিজের বাড়িতে আসে তখন সে দেখতে পায় ওর বাড়ির পাশের রুমে একজন শিফট হয়েছে। তখনই ওর সাথে আবার রোয়ানের দেখা হয়ে যায়। এবার রোয়ানকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? রোয়ান বললে, আমি তো আমার বাড়িতেই এসেছি। এতেই বা বুঝতে পারে রোয়ানই তার পাশের বাসায় শিফট হয়েছে। এবার রোয়ানকে আরো বলে, তুমি এখানে আমার জন্য এসেছো তাই না? রোয়ান বলে, হ্যাঁ, তুমি একদম ঠিক ধরেছ। ইভা বলে, কিন্তু আমি তোমাকে একদমই পছন্দ করি না, তাই আমার থেকে দূরে থাকো, এটাই তোমার জন্য ভালো হবে। রোয়ান ওর অনেকটা কাছে চলে আসে আর বলে, কিন্তু তোমাকে দেখে এরকম তো মনে হয় না। ইবার কিছু না বলে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর ইবা আবারও নিজের রুম থেকে বেরিয়ে আসে, কারণ রোয়ানের রুম থেকে অনেক সুস্বাদু খাবারের গন্ধ পাচ্ছিল। তাই সে সুজা রোয়ানের রুমে চলে আসে আর রোয়ানকে জিজ্ঞাসা করে, তুমি এই খাবারগুলো কি আমার জন্য রান্না করেছ? রোয়ান বলে, হ্যাঁ, কিন্তু এই খাবারগুলো খেতে হলে তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। ইবা বলে, ঠিক আছে ঠিক আছে, কিন্তু আগে আমি খেয়ে নিই। এই বলে সে খাবারগুলো খেতে থাকে। ইবার মুখে অনেকটা খাবার লেগে গিয়েছিল, তাই রোয়ানকে নিজের কাছে নিয়ে আসে আর তার মুখটা ক্লিন করে দিতে থাকে, যেটাতে ইবা তো অনেকটা নার্ভাস হয়ে যায় আর সেখান থেকে আবারও চলে যায়। পরের দিন আমরা ইবাকে একটি কম্পিটিশনের জন্য যেতে দেখি, যেখানে কিছুদিনের জন্য ওদেরকে ট্রেনিং দেওয়া হবে। সেখানে ইবার মতো আরো অনেক মডেলই ছিল, আর এখানে ওদের যে হেড ছিল তার নাম ছিল রেবিকা, যেও একজন মডেল ছিল। তারপর সবার ট্রেনিং শুরু হয়ে যায়, কিন্তু রেবিকা ইবাকে অনেক হিংসা করত, তাই মেয়েটি ইচ্ছা করে ইবাকে অনেক অল্প খাবার দেয়, যেগুলো খেয়ে ইবার তো পেটই ভরে না। রাতের বেলা সে খিদের জন্য ঘুমাতেই পারছিল না, এই জন্য ইবা লুকিয়ে লুকিয়ে রোয়ানকে মেসেজ করে বলে তার অনেক খিদে পেয়েছে, রোয়ান যেন তার জন্য খাবার নিয়ে আসে। কিন্তু তখনই সেখানে রেবিকা চলে আসে আর তাকে ধরে শাস্তি স্বরূপ রেবিকা সকালের খাবারও খেতে দেয় না। তখন সবাই বলা বলি করতে থাকে রোয়ান নাকি নিজের কোম্পানি থেকে আজকে তাদের সবাইকে ফ্রিতে খাবার দিবে, যেটা শুনে ইবা তো অনেক বেশি খুশি হয়ে যায় আর খুশির ঠেলায় সে রোয়ানকে এসে জড়িয়ে ধরে, যেটা দূর থেকে দেখে রেবিকার তো অনেক বেশি জ্বলতে থাকে, কারণ সে অনেক আগে থেকে রোয়ানকে পছন্দ করত। এবার রেবিকা রোয়ানের সাথে দেখা করে আর বলে, তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছিলে কারণ তোমার নাকি ফিউন্সে আছে, তাহলে তুমি ইভাকে কেন পাত্তা দিচ্ছ? রোয়ান উত্তরে বলে, আমি তোমাকে এই কারণে রিজেক্ট করেছিলাম কারণ আমি তোমাকে পছন্দ করি না। এই বলে সে এখান থেকে চলে যায়। যাক, রাতের বেলা আমাদেরকে পার্টির সিন দেখানো হয়, যেখানে রোয়ান ইবার সঙ্গে ডান্স করে। এখানে রোয়ান ইবাকে একজোড়া হিল গিফট করে, এমনকি নিজের হাতে সেটা পরিয়ে দিতে যায়। আসলে রোয়ান এটা চেক করতে চাইছিল যে ইবার পায়ে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা, কারণ সে যে ইবাকে খুঁজে বেড়াচ্ছে তার পায়ে একটি কাটা চিহ্ন ছিল, তবে এখানে এইবার পায়ে কোনো রকম কাটা চিহ্নই ছিল না, যেটা দেখে রোয়ান বুঝতে পারে এইটা সেই ইবা না। তাই রোয়ান তো কিছুটা রেগে যায় আর সেখানে ইবাকে একা ফেলে রেখে চলে যায়। এতে করে ইবাও তার উপর অনেক বেশি রেগে যায়। পরের দিনই ছিল কম্পিটিশনের দিন, যেখানে আমরা ইবাকে দেখতে পাই সে র্যাম্প ওয়াক করতে চলে আসে, তবে হঠাৎ করে তার জামাটা ছিঁড়ে যায়। এতে ইবা তো অনেকটা অস্বস্তিতে পড়ে যায়, তবে সময় মতো সেখানে রোয়ান চলে আসে আর ওকে কভার করে কোলে তুলে এখান থেকে নিয়ে যায়। এইসব দেখে রেবিকার তো অনেক রাগ হতে থাকে। আর এখানে আমরা আরেকটা ব্যাপার জানতে পারি, আসলে রেবিকা ইচ্ছে করে ইবার ড্রেসটি ছিঁড়ে দিয়েছিল যাতে করে সে অসম্মানিত হয়।
যাক, তারপর দেখা যায় ইবা এই কম্পিটিশনে জিতে যায়। ওকে বলা হয় সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য। ইবার বলার কথাগুলো শুনে রুয়ানের মনে পড়ে ওর ইবারও ছোট থেকে মডেল হওয়ার স্বপ্ন ছিল। তারপর রুয়ান ইবাকে উইনিং মন্ত্রী পরিয়ে দেয়। পরের দিনে দেখা যায় যে ইবার ম্যানেজার রুয়ানের সাথে দেখা করতে আসে। এখানে রুয়ানকে সে হুমকি দেয় যাতে ইবার কাছ থেকে দূরে থাকে। ম্যানেজার আরো বলে, তুমি তো তোমার ছোটবেলার ফ্রেন্ড ইবাকে খুঁজে বেড়াচ্ছ, তাহলে এইবার পিছনে কেন পড়ে আছো? রুয়ান বলে, কারণ আমার সন্দেহ হচ্ছে যে এই দুই ইবা একই ব্যক্তি। যতদিন না আমি এই সত্যিটা জানতে পারছি ততদিন তো আমি তার পিছু ছাড়বো না। এই শুনে ম্যানেজার তো রুয়ানকে মারতে শুরু করে দেয়। রুয়ানও তাকে ছাড়ে না, আর তাদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায়। বাইরে থেকে ইবা গন্ডগোলের আওয়াজ শুনে তাদেরকে নিয়ে অন্য কিছুই ভেবে নেয়। ওরা যখন বাইরে বের হয়ে আসে তখন তো ইবার সন্দেহ আরো বেশি বেড়ে যায়, কারণ মারামারি করতে গিয়ে তাদের দুজনের কাপড়ের অবস্থা একটু নড়বড়ে হয়ে গিয়েছিল, আর সেগুলো তারা ঠিক করছিল। ইবা তো ওদের দুজনকে গিয়ে ভেবে নেয়। ইবার নিজের ম্যানেজারের উপর তো প্রচন্ড রাগ হচ্ছিল, কারণ যতই হোক সে তো রুয়ানকে ভালোবাসতো, আর এখন ম্যানেজার কিনা তার এক্সকে লুটে পুটে খাচ্ছে। এসব ভেবে ইবা তো খুবই বিরক্ত হচ্ছিল। এদিকে আমরা রেবিকাকে দেখতে পাই, যার সাথে তখন গুয়াওয়ের অ্যাসিস্ট্যান্ট কথা বলতে আসে। ও বলে যে গুয়াও আপনার সাথে হাত মিলাতে চায়। আপনি চান ইবার থেকে প্রতিশোধ নিতে, আর গুয়াও চায় রুয়ানের কাছ থেকে প্রতিশোধ নিতে। তাই আপনারা যদি দুজন মিলে একসাথে কাজ করেন তাহলে অবশ্যই সফল হবেন। পরের সিনে দেখা যায় ইবা এক্সারসাইজ করছিল, তখন ওর অনেক খিদে পায়। ঠিক সেই সময় সেখানে রুয়ান চলে আসে তার জন্য খাবার নিয়ে। তবে ইবা বলতে থাকে মরে যাব, কিন্তু ওর হাতের খাবার খাবো না। তবে পরে দেখা যায় ইবা ঠিকই রুয়ানকে ভিতরে আনে আর ওর বানানো খাবারগুলো খেতে থাকে। রুয়ান তখন ওকে একটি এগ্রিমেন্ট দেখায় যে যতদিন সে ওর কোম্পানিতে চাকরি করছে ততদিন সে কাউকে ডেট করতে পারবে না। ইভা বলে, এতে আমি রাজি তো আছি, কিন্তু তার জন্য তোমাকেও আমার একটি শর্ত মেনে নিতে হবে। আমি যখনই চাইবো তখনই তুমি আমার জন্য খাবার বানিয়ে দিবে, এমনকি আমার যখন ইচ্ছা তখনই তোমার বাড়িতে যাওয়ার পারমিশনও দিতে হবে। রুয়ান বলে, আচ্ছা ঠিক আছে। তারপর দেখা যায় ইবা যখন ঘুমাচ্ছিল তখন ওর ঘুম ভেঙে যায়। আসলে ওর খিদে পেয়েছিল। ইবা তো সুজা রুয়ানের বাড়িতে চলে আসে আর কিচেনে গিয়ে খাবার খুঁজতে থাকে। তবে তখনই রুয়ানেরও ঘুম ভেঙে যায়, যার শব্দের জন্য অভাবে হয়তো চোর এসেছে, তাই সে একটি লাঠি নিয়ে রান্নাঘরে যায়। তবে ও লাঠি দিয়ে ইবাকে মারার আগেই ইবা ওকে একটি ঘুষি মেরে দেয়। তারপর তারা দুজন একসাথে বসেছিল, যেখানে রুয়ান বলে, এত জোরে মারার কি দরকার ছিল? ইবা বলে, না হলে তো তুমি আমাকে মেরে দিতে। রুয়ান জিজ্ঞাসা করে, এত রাতে তুমি আমার বাড়িতে কি করছো? ইবা বলে, আমার অনেক খিদে লেগেছিল, প্লিজ আমাকে খাবার বানিয়ে দাও। তবে রুয়ান ওর কোনো কথা না শুনে ওকে বের করে দেয় আর বলে, এত রাতে আমি তোমার জন্য খাবার বানাতে পারবো না। তবে পরের দিন সকাল হতে না হতেই ইবা চলে আসে খাবার খাওয়ার জন্য। রুয়ান এবার ওকে খাবার বানিয়ে দেয়। ইউ যখন খাচ্ছিল রুয়ান ওর সাথে গল্প করতে থাকে আর বলতে থাকে ওরও একটি ছোটবেলার ফ্রেন্ড ছিল, যাকে সে ঠিক এভাবেই প্রমিস করেছিল যে নিজের হাতে বানিয়ে খাবার খাওয়াবে। এইসব শুনে ইবা তো অনেক বেশি অবাক হয়ে যায় যে রুয়ান এগুলো এখনো মনে রেখেছে। তবে এখানে সে রুয়ানকে সত্যিটা জানায় না যে সেই হলো ইবা। পরের সিনে আমরা ওদের দুজনকে একসাথে পাহাড়ে যেতে দেখি। এখানে রুয়ান এসেছিল কারণ ওর একটি স্পেশাল মাশরুম দরকার ছিল তার নিজের রেসিপি তৈরি করার জন্য। তবে তখনই সেখানে ইবা পড়ে যেতে গেলে রুয়ান তাকে বাঁচাতে যায়। তবে বাঁচাতে গিয়ে তারা দুজন একসাথে নিচে পড়ে যায়। রুয়ান তো নিজের পায়ে অনেকটা আঘাত পেয়েছিল, এতে ইবা ওকে কষ্ট করে ধরে নিয়ে যেতে থাকে। তখনই সেখানে একটি শিয়াল চলে আসে। শিয়াল দেখে তারা দুজনে ভয়ে গাছের উপরে উঠে অপেক্ষা করতে থাকে যে কখন শিয়ালটি চলে যাবে। তবে শিয়ালটি সেখান থেকে চলে যেতে যেতে ততক্ষণে রাত হয়ে যায়। তারপর হঠাৎ করে রুয়ান ইবাকে কিস করতে থাকে। তবে তখনই ওর মনে পড়ে এটা যদি তার ইবা না হয় তাহলে কি হবে, তাই সে সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে শুরু করে। ইবা তাকে থামতে বললে সে তো থামিই না। পরের দিন রুয়ানের কোম্পানিতে ইবার একটি শুট ছিল। এখানে ইবাকে অন্য একটি ছেলে মডেলের সাথে কাজ করতে হচ্ছিল। কাজের জন্য সে ছেলেটির অনেকটাই ক্লোজ হচ্ছিল।
ওদের দুজনকে এতটা ক্লোজে দেখে রোয়ানের তো একদমই ভালো লাগে না। সে এত বেশি জেলাস হচ্ছিল যে শুটের মাঝখানে কাজ করা অফ করে দেয়। তারপর রোয়ান ইবার কাছে আসে ক্ষমা চাইতে, সেদিন রাতে তাকে একা ওইভাবে ফেলে আসার জন্য। ইবা তো বলতে থাকে, আরে ওইটা তো আমি ভুলেই গিয়েছি। রোয়ান সেখান থেকে চলে যেতে থাকে। ইবাও যাওয়ার জন্য উঠতে গেলে চেয়ারে লেগে তার জামাটি ছিঁড়ে যায়। এই দেখে রোয়ান তাড়াতাড়ি এসে নিজের কোট দিয়ে ইভাকে কভার করে নেয়। তবে এখানে রোয়ান কোনো কারণ ছাড়াই ইবার উপর রাগ দেখিয়ে চলে যায়, যেটা দেখে ইবারও অনেক রাগ হতে থাকে। তাই ইবাও শুট কমপ্লিট না করেই চলে যায়। এই কথা আবার যখন রোয়ান জানতে পারে তখন সে ইবার সাথে সব কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয়। এদিকে ইবাও যখন জানতে পারে যে রোয়ান তার সাথে সমস্ত কন্ট্রাক্টই ক্যান্সেল করে দিয়েছে তখন ইবার রাগ তো দ্বিগুণ হয়ে যায়। তারপর ইবা যখন তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে তখন ওর সাথে রোয়ানের দেখা হয়ে যায়। রোয়ান বলে, আমি তোমার সাথে সমস্ত কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছি। ইবা বলে, এ কথা আমি জানি। রোয়ান বলে, তুমি কিছু বলবে না? ইবা বলে, কি বলবো, বরং আমি তো অনেক বেশি খুশি হয়েছি যে তোমার সাথে আমাকে এখন আর কাজ করতে হবে না। এই কথা শুনে রোয়ানের তো ইগোতে লাগে, আর এখানে তাদের মধ্যে তো আবারও ঝগড়া শুরু হয়ে যায়। পরের সিনে দেখা যায় ইবা রোয়ানের উপর এতটাই রেগেছিল যে সে তার ম্যানেজারকে বলে, দেখো এবার আমি রোয়ানকে আমার নিজের প্রেমের জালে ফাঁসিয়ে কিভাবে তার ইগুতে হার্ট করি। পরের সিনে আমরা দেখি ইভা তার প্ল্যান মতো অনেক সুন্দর করে সেজে গুজে একটি জায়গায় এসে ভায়োলিন বাজাচ্ছিল। এত সুন্দর সুর শুনে সেখানে রোয়ান চলে আসে আর ওর ভায়োলিন বাজানো দেখে মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। কিন্তু তখনই ইবার ফোনে একটা কল চলে আসে, ফলে সুর তো বন্ধ হয়ে যায়, যেটা দেখে রোয়ানও বুঝতে পারে যে এতক্ষণ ধরে ইবা তাকে বোকা বানাচ্ছিল আর সে কোনো ভায়োলিনই বাজাচ্ছিল না, বরং ফোনের রেকর্ডিং চালু করে রেখেছিল। এটা বুঝতে পেরে রোয়ান তো রেগে এখান থেকে চলে যেতে শুরু করে। ইবা তাকে আটকাতে গিয়ে নিচে পড়ে যায়। রোয়ান এটা দেখেও তাকে ইগনোর করে চলে যায়, যার জন্য ইবা বলতে থাকে, তোমার এত ইগো, এর রিভেঞ্জ তো আমি নিয়েই ছাড়বো। পরে দেখা যায় ইবা আবারও রোয়ানের সাথে দেখা করতে আসে, যেখানে রোয়ানকে দেখা মাত্রই সে অজ্ঞান হওয়ার নাটক করতে থাকে। এই কারণে রোয়ান তাকে নিয়ে ঘরের ভিতরে চলে আসে আর বিছানায় শুয়ে দিয়ে চলে যেতে থাকে। কিন্তু দুষ্টু ইবা তো উঠে তার সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে। একবার সে তাকে নিজের কাছে টেনে নেয়, তো আবার রোয়ানের কোলে এসে উঠে পড়ে। তবে এসব করেও তেমন কোনো লাভই হয় না, উল্টো রোয়ানই তাকে ধরে বিছানার মধ্যে শুয়ে দেয় আর শক্ত করে ধরে জিজ্ঞাসা করে মোটা ইবার কথা। এই শুনে ইবা তো খুবই নার্ভাস হয়ে যায় আর সে রোয়ানের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু রোয়ান তো ছিল একটা ছেলে মানুষ, যার কারণে ইবা নিজেকে তার থেকে ছাড়াতেই পারছিল না। এবার ইবা তার হাতে কামড় দিয়ে এখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। পরের সিনে দেখা যায় রোয়ানের অ্যাসিস্ট্যান্ট রোয়ানকে বলে, মিস্টার জিও আবারও একটা পার্টির অ্যারেঞ্জ করেছে যেখানে আপনাকে যেতে হবে। রোয়ান বলে, সমস্যা নেই, এই পার্টিতে আমি তো অবশ্যই যাব, তবে সাথে ইবাকেও নিয়ে যাব। এই কথাটা ইবাকে জানিয়ে দিও। ইবা যখন জানতে পারে যে রোয়ান তাকে সাথে নিয়ে যেতে চাইছে তখন সে বলে, আমি কেন তার সাথে যাব, এই শয়তান ব্যাটার সাথে তো আমার সব কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে। আর অ্যাসিস্ট্যান্ট বলে, কিন্তু অফিসিয়ালি তো সেটা আপনাদের মধ্যে হয়নি, তাই এখন যদি আপনি না যান তাহলে কন্ট্রাক্ট ভাঙার জন্য আপনাকে কিন্তু অনেক টাকা জরিমানা দিতে হবে। এই শুনে ইবা রাজি হয়ে যায়। পরের সিনে দেখা যায় ইবার রোয়ানের সাথে পার্টিতে চলে আসে। এখানে হঠাৎ করে ইবার শরীরটা অনেকটা খারাপ করতে থাকে, যা দেখে রোয়ান জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তবে ইবা ওকে কিছুই বলে না। তারপর রোয়ান নিজের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে যে ইবা অনেকদিন ধরে ডায়েট করছে, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, তাই তার এই অবস্থা। এই শুনে রোয়ান তো এ পার্টির মধ্যেই নিজের হাতে ইবার জন্য খাবার তৈরি করতে চলে যায় আর সে নিজের অ্যাসিস্ট্যান্টকে দিয়ে পাঠায় ইবাকে খাবারটা দিয়ে আসতে। তবে তখনই অ্যাসিস্ট্যান্টের একটি জরুরি কাজ চলে আসে, তাই সে একজন ওয়েটারকে ওই খাবারটি দিয়ে বলে ইবাকে দিয়ে দিতে। এই ব্যাপারটা আবার রেবিকা দেখে নেয়, সে তো ওই ওয়েটারের সাথে ধাক্কা খায় আর এখানেই সিনটা কাট হয়ে যায়। পরের সিনে দেখা যায় ওয়েটার খাবার নিয়ে ইবার কাছে চলে আসে আর বলে, রোয়ান আপনার জন্য এই খাবারটা পাঠিয়েছে। এটা শুনে ইবা তো অনেকটা ইমোশনাল হয়ে যায় যে এই পার্টির মধ্যেও রোয়ান তার এতটা টেক কেয়ার করছে। তারপর সে মজা করে খাবারটা খেতে শুরু করে দেয়। এবার তাকে যখন পার্টি
পার্টিতে সবার সামনে স্পিচ দেওয়ার জন্য বলা হয়, তখন ইভা স্পিচ দিতে গিয়ে বুঝতে পারে ওই খাবারে কিছু একটা মিশানো ছিল, যার কারণে ও আবারও মোটা হয়ে যাচ্ছে। ইভা এটা বোঝা মাত্রই সেখান থেকে পালাতে শুরু করে, যেটা দেখে রোয়ানও তার পিছু পিছু যেতে থাকে। তারপর ইভা ছদ্মবেশ ধরে সেখান থেকে বেরিয়ে আসে, তবে রোয়ান সেটা বুঝে ফেলে। রোয়ানের কাছে তো এখন সবকিছুই পরিষ্কার ছিল যে মোটা ইভা আর চিকুন ইভা একই ব্যক্তি। ইভা ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে থাকে। রোয়ানও ওর পিছু নিতে নিতে চলে আসে ছাদের উপর। ইভা বলতে থাকে, তুমি আমার কাছে আসবে না, যদি আসো তাহলে কিন্তু আমি এখান থেকে জাপ দিয়ে দিব। রোয়ান বলে, প্লিজ তুমি এমনটা করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে কত জায়গায় খুঁজেছি সেটা কি তুমি জানো? ইভা বলে, তুমি যদি আমাকে এতই ভালোবাসতে তাহলে সেদিন কেন আমার লাভ লেটারটি প্রিন্সিপালের কাছে দিয়ে দিয়েছিলে? সবাই আমাকে কত অপমান করেছে তুমি জানো? রোয়ান বলে, আমি সেদিনের ঘটনা জানি, কিন্তু ওই দিন আমারও কোনো দোষ ছিল না। আর এখান থেকে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, আর আমরা দেখতে পাই ইবার লাভ লেটারটা পেয়ে তো রোয়ানও অনেক খুশি ছিল, কারণ সেও ইবাকে পছন্দ করত। কিন্তু এটা যখন রোয়ানের মা জেনে যায়, তখন তিনি ওই লাভ লেটারটা নিয়ে প্রিন্সিপালকে দিয়ে দেয়, কারণ তিনি ইবাকে মোটা বলে একদমই পছন্দ করত না। এটা যখন রোয়ান জানতে পারে, সে সাথে সাথে ইবার সাথে দেখা করার জন্য চলে যেতে থাকে। তবে তখনই ইবার ম্যানেজার, যার নাম ছিল শিয়াও, সে এসে রোয়ানকে আটকে দেয়। আসলে শিয়াও আর রোয়ান ছোটবেলায় একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল। কোনো কারণে শিয়াও রোয়ানের ওপর অনেক বেশি রেগেছিল, যার কারণে তাকে মারধর করতে থাকে। এদিকে ইবার অবস্থাও অনেক খারাপ ছিল, কারণ স্কুলে সবার এত অপমান সহ্য করতে না পেরে ইবা তো ট্রমাটাইজ হয়ে যায়, যার কারণে ইবার বাবা মা ঠিক করে তারা ইবাকে নিয়ে অন্য কোনো শহরে চলে যাবে আর নতুন স্কুলে তাকে ভর্তি করিয়ে দিবে। ফলে রোয়ান আর ইবাকে খুঁজেই পায় না। এখান থেকে সিনটা আবারও বর্তমানে চলে আসে। দেখা যায় ইবাকে ছাদের কিনারায় দেখে লোকজন পুলিশকে ডেকে পাঠায়, আর পুলিশ এসে পদক্ষেপ নিতে থাকে। এদিকে ইবা রোয়ানকে বলে, আমি তোমার এসব কথা একদমই বিশ্বাস করি না। রোয়ান বলে, যদি বিশ্বাস না হয় তাহলে তুমি শিয়াওর কাছে গিয়ে জিজ্ঞাসা করো। এই বলে রোয়ান ইবার কাছে চলে আসে আর তাকে কিস করতে থাকে। এক সময় তারা দুজন তো একসাথে ছাদ থেকে নিচে পড়ে যায়, তবে পুলিশদের পদক্ষেপের কারণে তারা বেঁচে যায় তো ঠিকই, কিন্তু এত উপর থেকে পড়ার কারণে অজ্ঞান হয়ে যায়। পরের দিন হসপিটালে ইবার জ্ঞান ফিরে আসে। ইবা তো সাথে সাথে রোয়ানকে দেখতে চলে আসে। ঠিক তখনই সেখানে রোয়ানের মাকে আসতে দেখে ইবা তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। রোয়ানের মা সেখানে এসে রোয়ানের সাথে কথা বলতে শুরু করে, আর ওদের কথা থেকে ইবা জানতে পারে যে রোয়ান সত্যি কথাই বলেছে, যে ওই দিন রোয়ানের মা প্রিন্সিপালকে লাভ লেটারটি দিয়েছিল। রোয়ানের মা এখানে আরো বলে, ওই মেয়েটা নাকি আবারও ফিরে এসেছে, মেয়েটাকে আমি কখনই তোমার জীবনে আসতে দিব না। তার পরের সিনে দেখা যায় রোয়ানও আসে ইবাকে দেখার জন্য, কিন্তু ততক্ষণে ইবা এখান থেকে চলে গিয়েছিল, যেটা দেখে রোয়ানের মনটাই খারাপ হয়ে যায়। যাক, এবার রোয়ানকে মেডিসিন খেতে দেওয়া হয়। তখনই ও বুঝতে পারে যে মেডিসিনটা তো অনেক বেশি তিতা, তার মানে তার টেস্ট সেন্স ফিরে এসেছে। এতে রোয়ান তো অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে রাতের বেলা আমরা ইবাকে দেখতে পাই, যে কিনা ওয়াশরুমে গিয়েছিল ফ্রেশ হওয়ার জন্য। তখনই লুকিয়ে লুকিয়ে একজন লোক তার রুমের ভিতরে ঢুকে জিনিসপত্রের বিভিন্ন ছবি তুলতে শুরু করে। ইবা যখন বাইরে বের হয়ে এসে লোকটিকে দেখতে পায়, তখন তো সে সাথে সাথে রোয়ানকে কল করে আর নিজেও পালানোর চেষ্টা করে, তবে লোকটি তার উপরও আক্রমণ করে বসে। রোয়ান যখন তার কল ধরে, তখন ওই পাশ থেকে ইবার চিৎকারের আওয়াজ শুনতে পায়। এতে রোয়ান তাড়াতাড়ি রুমের ভিতরে চলে আসে, আর ওই লোকটিকে দেখতে পেয়ে সাথে সাথে ইবাকে প্রটেক্ট করতে থাকে। এবার সে যখন লোকটিকে ধরতে যায়, তখন তো লোকটি একটি ফুলদানি দিয়ে তার মাথায় আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। তারপর রোয়ান আর ইবা একসাথে পুলিশ স্টেশনে আসে ওই লোকটির বিরুদ্ধে কমপ্লেন করার জন্য। পরের সিনে দেখা যায় বাড়ি ফিরে এসে ইবা তো রোয়ানের আঘাতের জায়গায় মলম লাগিয়ে দিচ্ছিল। সময় রোয়ান ওর দিকে এক নজরে রোমান্টিক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেটা দেখে ইবার তো খুবই অকওয়ার্ড লাগছিল। তাই সে রোয়ানকে বলে, এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? রোয়ান বলে, আমি কি করব বলো, তুমি দেখতে এত বেশি সুন্দর যে আমি তোমার থেকে নিজের চোখকে সরাতেই পারছি না। এই কথা শুনে ইবা তো অনেক লজ্জায় পড়ে যায়। তাই সে রোয়ানের চোখটা বেঁধে দেয় আর তার আঘাতের জায়গায় ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়।
ব্যান্ডেজ হয়ে গেলে সে রোয়ানকে চলে যেতে বলে। রোয়ান বলে, এত তাড়াতাড়ি তুমি আমার উপকার ভুলে গেলে? নিজের জীবন বাঁচিয়ে রেখে তোমাকে ওই ছাদ থেকে বাঁচিয়েছি, আর তুমি আমাকে চলে যেতে বলছো? ইভা বলে, তুমি ভুল বুঝছো, ওইটা তো আমি ছিলামই না, সেটা ছিল আমার যমজ বোন। তবে রোয়ানও তো কম না, সে বুঝে যায় যে ইভা এগুলো বাহানা করে বলছে, তাই সেও বলতে থাকে, তোমারই তো যমজ বোন তাই না, তাই তোমাকে এই ঋণ শোধ করতে হবে। ইভা তখন তাকে তার রুম থেকে বের করে দেয়। পরের সিনে দেখা যায় ইভার সাথে তার বাড়িওয়ালি দেখা করতে আসে, যেখানে বাড়িওয়ালি বলে, আমি এই বাসাটি অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছি, তাই 1 সপ্তাহের মধ্যে তোমাকে এই ঘরটি খালি করে দিতে হবে। ইভা বলে, কিন্তু এ বাসাটি তো আমার অনেক বেশি পছন্দ। বাড়িওয়ালি বলে, ঠিক আছে, তাহলে তুমি তার সাথে কথা বলে দেখতে পারো যার কাছে আমি বাসাটি বিক্রি করেছি। সে যদি তোমাকে থাকতে দিতে রাজি হয় তাহলে আমার তো কোনো সমস্যা নেই। ইভা জিজ্ঞাসা করে সে কে। বাড়িওয়ালি তাকে ওই লোকের অ্যাড্রেস দিয়ে দেয়। সেখানে এসে ইভা তো জানতে পারে আসলে রোয়ানই তার বাসাটি কিনে নিয়েছে। ইভা রোয়ানের কাছে এসে রিকোয়েস্ট করে যাতে তাকে এ বাসায় থাকতে দেওয়া হয়। রোয়ান বলে, তুমি থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু এখানে আমি নিজেও কিন্তু থাকবো। ইভা তো একসাথে থাকতে একদমই রাজি হতে চায় না। তখন রোয়ান তাকে উস্কানি দিয়ে বলে, তুমি কি ভয় পাচ্ছ যে তোমার কোনো সিক্রেট রিভিল হয়ে যাবে? এটা শুনে ইভা রাজি হয়ে যায় আর বলে, আমারও একটি শর্ত আছে, তুমি আমার জীবনে কোনো ইন্টারফেয়ার করতে পারবে না। রোয়ান বলে, ঠিক আছে। যাই হোক, তারপর ইভা রোয়ানকে তার থাকার রুমটি দেখিয়ে দেয়। তবে রোয়ান তো তার রুম দেখেও অবাক, কারণ এই রুমটি তো থাকার উপযুক্ত ছিলই না। তারপরও রোয়ান কোনো মতে রুমটিকে ক্লিন করে গুছিয়ে নেয়। পরের সিনে আমরা ইভাকে দেখতে পাই যে একটি শুটের জন্য এসেছিল। তবে এখানে এসে সে তার ছেলে মডেলকে দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সেটা আর কেউ নয় বরং রোয়ানই ছিল। সে তো একদম ঘোড়ায় চড়ে রাজকুমারের মতো এসেছিল ইভার সঙ্গে শুট করার জন্য। তারপর তাদের শুট শুরু হয়ে যায়, যেখানে তাদের দুজনকে একসাথে অনেকগুলো কাপল শুট করতে হয়। এখানে সুযোগ পেয়ে রোয়ান ইভাকে কিস করতে যায়, তবে তখনই ম্যানেজার এসে তাদেরকে থামিয়ে দেয়। তারপর ইভা যখন মেকআপ রুমে যায় তখন সেখানে রোয়ান আসে। রোয়ানকে দেখে ইভা জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? রোয়ান বলে, বেশি কিছু না, মাত্র একটা কিসের জন্য এসেছি, একটা হলেই হয়ে যাবে। আসলে আগেরবার যখন তুমি আমাকে কিস করেছিলে তখন কিন্তু আমার কিছুটা টেস্ট সেন্স ফিরে এসেছে, তাই এবার যদি তুমি আমাকে আরো একটা কিস করো তাহলে হয়তো আমার পুরো টেস্টের সেন্সই ফিরে আসবে। এই কারণে ইভা তাকে কিস করতে রাজি হয়ে যায়। কিন্তু তারা যখনই কিস করতে যাবে তখনই কাবাব মে হাড্ডি হয়ে আবারও ইভার ম্যানেজার চলে আসে, যার জন্য রোয়ানের মেজাজ তো একদম খারাপ হয়ে যায়। যাক, শুট শেষ করে তারা দুজনেই বাড়ি চলে আসে। আর এখন তো তারা দুজন একই বাসায় থাকছিল, এই কারণে রোয়ানও ইভাকে অনেক বেশি জ্বালাতে শুরু করে। ইভা তাকে আবারও ভুলভাল বোঝানোর চেষ্টা করে যে সে আসলে ইভাই না, কিন্তু রোয়ানও বুঝতে পারে যে সে মিথ্যা বলছে। এদিকে দেখা যায় রেবিকা ইভার সাথে দেখা করার জন্য আসে। এখানে সে ইভাকে বলে, আমি তোমার সিক্রেট সম্পর্কে জেনে গিয়েছি যে তুমি ডায়েটের বেশি খাবার খেলে মোটা হয়ে যাও। ইভা বলে, তুমি যখন জেনেই গিয়েছো তখন নিশ্চয়ই কোনো একটা মতলব নিয়ে আমার কাছে এসেছো, তো বলেই ফেলো আমার কাছে কি চাও। রেবিকা বলে, হয় তুমি তোমার কেরিয়ার বেছে নাও, নয়তো রোয়ানকে ছেড়ে দাও। ইভা তো এই শুনে অনেক চিন্তায় পড়ে যায় যে সে এখন কি করবে। পরের দিন দেখা যায় রোয়ান বাড়িতে এসে দেখে ইভা চলে গিয়েছে আর তার জন্য একটি চিরকুট রেখে গিয়েছে, যেটা দেখে সে বুঝতে পারে যে রেবিকা হয়তো তাকে কিছু বলেছে। এবার সে রেবিকার সাথে এসে দেখা করে আর ইভার সম্পর্কে জিজ্ঞাসা করে। রেবিকা বলে, ইভা তো তার কেরিয়ার বেছে নিয়েছে, সে তোমাকে একদমই ভালোবাসে না। যদি ভালোই বাসতো তাহলে সে তোমাকে এভাবে ছেড়ে চলে যেত না। তার জীবনে তুমি একদমই ম্যাটার করো না, তাই ভালো হয় তুমি তাকে ছেড়ে দাও। রেবিকার এসব কথা শুনে রোয়ান রেগে যায় আর বলতে থাকে, সে আমাকে ভালোবাসে কি বাসে না সেটা আমাদের ব্যাপার, এই নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। অন্যদিকে ইভাকে দেখানো হয়, সে জানতে পারে রেবিকা নাকি কলেজ লাইফ থেকেই রোয়ানের পিছনে পড়ে আছে।
তবে রোয়ান তাকে একদমই পাত্তা দেয় না। এটা শুনে ইভা তো অনেকটাই খুশি হয়ে যায় আর ভাবতে থাকে রোয়ান হয়তো তার জন্যই কোনো মেয়েকে রোয়ানের জীবনে আসতে দেয়নি। আর এই ভাবনাটা কিন্তু একদম সত্যি ছিল। তারপর ইভা তার কাছ থেকে বাড়ি ফিরছিল, তখনই সেখানে রোয়ানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর ইভাকে উঠিয়ে নিয়ে আসে রোয়ানের কাছে। এখানে রোয়ান তো ইভার জন্য জায়গাটাকে অনেক সুন্দর করে ডেকোরেট করেছিল। রোয়ান ইভাকে বলতে থাকে তোমার কি হয়েছে, কেন তুমি বাড়ি ছেড়ে চলে গিয়েছো আর আমার সাথেও কোনো কথা বলছো না? তুমি কি রেবিকার জন্য আমাকে ইগনোর করছো? কিন্তু বিশ্বাস করো রেবিকার সাথে কিন্তু আমার কোনো সম্পর্কই নেই। ইভা বলে তুমি সত্যি বলছো তো? রোয়ান বলে অবশ্যই। এই বলে রোয়ান তো তাকে প্রপোজাল করে দেয়। এবার ইভাও তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়, কারণ ইভা তো ছোট থেকেই তাকে পছন্দ করত। আর এখন যেহেতু সে জেনেই গিয়েছে যে ছোটবেলার ওই ব্যাপারটা একটা ভুল বোঝাবুঝি ছিল, রোয়ানের তাতে কোনো দোষ নেই, তখন সে তাকে খুশি মনে মেনে নেয়। এবার তারা দুজনে তো একটু রোমান্টিক হয়ে রোমান্স শুরু করে দেয়। তখনই হঠাৎ করে রোয়ানের কাছে আবার আর্জেন্ট একটা কল চলে আসে, এই কারণে তাকে চলে যেতে হয়। এবার ইভা যখন নিজের বাড়ির দিকে যাচ্ছিল তখনই তার কাছে রেবিকা কল করে আর বলে তুমি কি জানো রোয়ান তোমাকে একা ফেলে কোথায় গিয়েছে? তাছাড়া আমার কিন্তু ছোট্ট একটা মেয়েও আছে যার নাম তাও। তুমি যদি জানতে চাও তার বাবাকে, তাহলে আমার দেওয়া ঠিকানায় এখনই চলে আসো। ইভা যখন সেখানে যায় তখন তো সে রোয়ানের সাথে ওই ছোট্ট মেয়েটাকে কথা বলতে দেখে। এটা দেখে সে ভেবেই নেয় হয়তো তাও রোয়ানেরই মেয়ে, এই কারণে সে তো অনেক বেশি কষ্ট পায়। পরের দিন রেবিকা আবারও ইভার সাথে এসে দেখা করে আর বলে হ্যাঁ তুমি সত্যিই ভেবেছ রোয়ানই হলো আমার বাচ্চার বাবা, তবে রোয়ান তোমাকে অনেক ভালোবাসে যার কারণে আমাদেরকে মেনে নিতে চাচ্ছে না। আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই, তুমি রোয়ানের থেকে দূরে থাকো আর প্লিজ তুমি এই ব্যাপারে কিন্তু রোয়ানকে একদমই বলে দিও না যে আমি তোমাকে এসব কথা বলে দিয়েছি। এটা যদি সে জানতে পারে তাহলে আমাদের উপর আরো বেশি রেগে যাবে। ইভা বলে ঠিক আছে, এই বলে সে এখান থেকে চলে যায়। তখনই আবার বৃষ্টি শুরু হয়ে যায়। ইভা তো তার মনের দুঃখে বৃষ্টিতেই ভিজতে থাকে। রোয়ান আবার তাকে এই অবস্থায় দেখতে পেয়ে তাড়াতাড়ি করে তার কাছে আসে আর বলে এখনই গাড়িতে ওঠো, এভাবে বৃষ্টিতে ভিজলে তো তোমার ঠান্ডা লেগে যাবে। তবে ইভা তো তার উপরে এমনিতেই রেগেছিল, এই কারণে সে তাকে অনেক রাগ দেখাতে থাকে। রোয়ান জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, এভাবে কথা বলছো কেন, আমাকে সবকিছু খুলে বলো। তবে ইভা এখানে তাকে অনেক অপমান করে কথা বলে। সে আরো বলে তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ভালোবাসি? একদমই না, বরঞ্চ ছোটবেলায় তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছিলে, এই কারণে এখন আমি রিভেঞ্জ নেওয়ার জন্য তোমার সাথে সম্পর্কে জড়িয়েছিলাম আর এখন আমি আবার ব্রেকআপও করে নিচ্ছি। এই বলে সে তো চলে যায়। এখানে ইভার মুখ থেকে এই কথাগুলো শুনে রোয়ানও অনেক বেশি কষ্ট পায়। যাক, পরের দিন ইভা চলে আসে একটি ইন্টারভিউ দেওয়ার জন্য। তখন ওর পিছু পিছু সেখানে রোয়ানও চলে আসে। রোয়ানকে দেখে ইভা তো অনেকটা অবাকই হয়, তবে রোয়ান তাকে আরো বেশি অবাক করে দিয়ে বলে তুমি কি ভেবেছিলে আমি তোমার পিছু ছেড়ে দিব? একদমই না, আমি সব সময় তোমার পাশে থাকব। তারপর ইন্টারভিউ শুরু হয়ে যায়। তবে এখানে রেবিকা ইচ্ছে করে ইভার পানির গ্লাসে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, যেটা খাওয়ার পর ইভা আবারও মোটা হতে শুরু করে, যেটা আবার রোয়ান বুঝতে পারে। তাই রোয়ান সময় মতো গিয়ে সেখানে মেন সুইচটা অফ করে দেয় আর সাথে সাথে কারেন্ট চলে যায়। এই সুযোগে ইভা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে ওয়াশরুমে চলে আসে। তখন আবার রেবিকার মেয়ে তাও তার মাকে খুঁজতে এই জায়গায় চলে আসে। সে তো এবার মোটা হওয়ার পুরো প্রসেসটা দেখে ফেলে আর অনেক বেশি ভয় পেয়ে যায়। সে মনে করতে থাকে এটা হয়তো কোনো একটা মনস্টার। তাই সে তাড়াতাড়ি করে পালিয়ে ইন্টারভিউ দেওয়ার রুমে চলে আসে, যেখানে সব মিডিয়ার সামনে সে রেবিকাকে জড়িয়ে ধরে আর মা বলে ডাকতে থাকে। তবে রেবিকা তো নিজেকে বাঁচানোর জন্য এমন একটা ভাব করতে থাকে যেন সে তাওকে চিনিই না। এই সময় ইভা এসে তাওকে নিজের কাছে নিয়ে নেয় আর বলে এটা আমার মেয়ে। ইভা যখন তাওকে নিয়ে আসে তখন তো তাও তাকে দেখে ভয় পাচ্ছিল। ইভা তাকে ভয় পেতে নিষেধ করে। তখনই সেখানে রোয়ানও চলে আসে। রোয়ানকে দেখে তাও তো বাবা বলে ডাকে, যেটা শুনে ইভা রোয়ানকে বলে নিজের মেয়েকে সামনে রাখো। এই বলে ইভা সেখান থেকে চলে যাচ্ছিল। তখন রোয়ান ইভাকে আটকিয়ে যখনই বলতে যাবে যে তাও তার মেয়ে না, তখনই সেখানে ইভার ম্যানেজার এসে তাকে পিছন থেকে মেরে অজ্ঞান করে দেয়। আসলে ম্যানেজার তো ভেবেছিল রোয়ান হয়তো ইভাকে বিরক্ত করছে। যাক,
তারপর তারা সবাই মিলে তো রোহানকে নিয়ে হসপিটালে চলে আসে। এদিকে তাও তো অনেক বেশি কান্না করছিল। ইভা বলে, চিন্তা করো না, তোমার বাবা অবশ্যই ঠিক হয়ে যাবে। কিন্তু তখনই তাও বলে ওঠে, রোহান তো আমার বাবা না, সে আমার আঙ্কেল হয়। ইভা জিজ্ঞাসা করে, তাহলে তুমি তাকে বাবা কেন ডাকলে? তাও বলে, কারণ আমার মা শিখিয়ে দিয়েছিল আঙ্কেলকে বাবা ডাকার জন্য। তখনই সেখানে রেবিকা চলে আসে আর ইভা বলতে থাকে, আমি তো তোমার মিথ্যাটা জেনে গিয়েছি। রেবিকা হাসতে থাকে আর বলতে থাকে, তাহলে তুমি সবকিছু জেনেই গেলে, কিন্তু জেনেই বা কি লাভ হবে? তুমি একবার নিজের দিকে তাকাও, তোমাকে কেই বা পছন্দ করবে? তাই ভালো হয় নিজের ইচ্ছেই রোহানের জীবন থেকে চলে যাও। এই বলে রেবিকা সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় এখনো পর্যন্ত রোহানের জ্ঞান ফিরে আসেনি, যেটা দেখে ইভার তো অনেক বেশি চিন্তা হচ্ছিল। সাথে তার এটা ভেবে অনেক গিল্টি ফিল হচ্ছিল যে সে রোহানকে সন্দেহ করেছিল। এইসব ভেবে ইভা তো রোহানের অনেকটা কাছে আসছিল। তখনই আমরা দেখতে পাই রোহান তো হাসতে থাকে, যার মানে সে এতক্ষণ অজ্ঞান হওয়ার অভিনয় করছিল, যেটা ইভা বুঝতে পেরে তাকে মারতে থাকে। আর এখানে তাদের মধ্যে খুনসুটি শুরু হয়ে যায়। রোহানও তার সঙ্গে ফ্ল্যাট করতে থাকে আর সব ভুল বুঝাবুঝি মিটে গিয়ে তারা দুজনে আবারও এক হয়ে যায়। পরের দিন আমরা রেবিকাকে দেখতে পাই, যে কিনা নিজের ভুল বুঝতে পেরেছিল। এই কারণে সব মিডিয়ার সামনে তাও যে তার নিজের মেয়ে সেটা বলে দেয়, আর সাথে এটাও বলে যে রোহান তার বাচ্চার বাবা না, বরং তার বাচ্চার বাবা অন্য একজন, যে কিনা এখন আর পৃথিবীতে নেই। তবে রেবিকার এই ইন্টারভিউ দেখে গোয়াল তো অনেক বেশি রেগে যায়, কারণ সে তো রেবিকাকে ব্যবহার করে রোহানের ক্ষতি করার চেষ্টা করতে চাচ্ছিল। তবে রেবিকাই তো এখন নিজের ভুল বুঝতে পেরে ভালো হয়ে গিয়েছে, সে আর রেবিকাকে দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নেয় এখন নিজেই সে গোয়ানের ক্ষতি করবে। পরের সিনে দেখা যায় রোহান একটি ফুড কম্পিটিশনে যোগদান করছিল, যেখানে ইভাও এসেছিল। তবে গোয়াও এখানে রোহানের রান্নার মশলার সাথে কিছু একটা মিশিয়ে দেয়, কারণ সবার সামনে সে প্রমাণ করতে চাচ্ছিল যে রোহানের কোনো খাবারের টেস্ট সেন্সই নেই। কোনোভাবে রোহানের অ্যাসিস্ট্যান্ট এটা জেনে যায়। অ্যাসিস্ট্যান্ট তখন ইভাকে কল করে সবকিছু বলে। তবে রোহানের আশেপাশে অনেক মানুষ থাকার কারণে ইভা কোনোভাবেই তার কাছে যেতে পারছিল না। শেষবেশ ইভা তো রোহানকে কিস করে দেয় আর বলতে থাকে, তোমার মশলার ভিতরে গোয়াও কিছু একটা মিশিয়ে দিয়েছে। রোহান বলে, চিন্তা করো না, এটা আমি আগে থেকেই জেনে গিয়েছি, তাই সব মশলা ঠিকঠাক করে রেখেছি। তো গোয়ার প্ল্যান নষ্ট হয়ে যাওয়ার কারণে তার তো অনেক বেশি রাগ হচ্ছিল। যাক, পরের সিনে দেখা যায় রোহান ইভার জন্য অনেকগুলো সুইট ডেজার্ট রান্না করে। এখানে সে ইভাকে একটি খুশির খবরও দেয়, সেটা হলো রোহানের সুইট টেস্ট সেন্স একেবারে ফিরে এসেছে। তারপর তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে আর রোমান্টিক কিছু টাইম স্পেন্ড করে। যাক, পরের দিন যখন রোহানের ঘুম ভাঙে তখন সে তার নিজের রুমে একটা মুরগি দেখতে পায়, যেটা দেখে সে তো অনেক ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি ইভার কাছে চলে আসে। ইভা বলতে থাকে এই মুরগিটি সে নিয়ে এসেছে যাতে রোহানের আরেকটি টেস্ট সেন্স ফিরে আসে। তারা দুজন তো এখানে রোমান্স শুরু করে দেয়। তবে তখনই সেখানে ম্যানেজার শাও চলে আসে। শাও ওদেরকে দেখে অনেক রেগে যায় আর বলতে থাকে, তোমাদেরকে যখনই দেখি তখনই তোমরা রোমান্স করতে থাকো। তোমরা কি ভুলে গিয়েছো আমি এখনো সিঙ্গেল আছি? এরকম একজন মানুষের সামনে এভাবে রোমান্স করা একদমই ঠিক না। এই নিয়ে তারা তো হাসতে থাকে। তারপর ইভা সকাল সকাল রোহানের জন্য খাবার বানাতে রান্না করে আসে। তবে খাবার বানাতে গিয়ে সে রান্নাঘরের অবস্থা একদম রণক্ষেত্র করে ফেলে। তারপর রোহান যখন এখানে আসে তখন ইভা মন খারাপ করে রোহানকে বলে, দেখো আজকে আমি তোমার জন্য একটু খাবার বানাতে গিয়েছিলাম, কিন্তু সেটাও পারলাম না, আমি একেবারেই কাজের না। তখন রোহান তাকে খুশি করার জন্য তার বানানো জুস খেয়ে নেয় আর বলে অনেক টেস্ট হয়েছে, যেটাতে ইভাও খুশি হয়। কিন্তু পরক্ষণেই দেখা যায় রোহানের তো অ্যালার্জি শুরু হয়ে গিয়েছিল, কারণ এই জুসে তার অ্যালার্জি ছিল, যার কারণে ইভার মন আবারও খারাপ হয়ে যায়। সে বলতে থাকে, আমার জন্যই আজকে তোমার এই অবস্থা হয়েছে, আমি কোনো কাজেরই না। রোহান তাকে সান্ত্বনা দেয় আর বলে কোনো ব্যাপার না। তারপর তারা দুজন তাদের পুরনো স্কুলে চলে আসে, যেখানে রোহান ইভার কাছে ক্ষমা চায় আর বলে, সেদিন আমি তোমাকে সবার হাত থেকে বাঁচাতে পারিনি, আমার জন্যই তোমাকে সবার সামনে এত অপমানিত হতে হয়েছিল, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দিও। এসব শুনে ইভাও তো অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে,
আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। পরের দিন যখন রোয়ান অফিসে আসে তখন দেখতে পায় ওর মা ওর সাথে দেখা করতে এসেছে। এখানে রোয়ানের মা রোয়ানকে আবারও জোর করতে থাকে যাতে রোয়ান ওনার কোম্পানিতে গিয়ে কোম্পানিটা সামলায়। তবে রোয়ান ওনাকে নিষেধ করে দেয় আর তার সাথে এটাও বলে ইবার থেকে দূরে থাকার জন্য, যেটাতে রোয়ানের মা তো অনেক রেগে যায়। তারপর দেখানো হয় রোয়ানের মায়ের কাছে একটি পার্সেল আসে। কেউ একজন ওনাকে পার্সেলটি পাঠিয়েছে যেখানে ইবার মোটা হওয়ার রোগের বিষয়ে সবকিছু লেখা ছিল। রোয়ানের মার তো এটা বিশ্বাসই হচ্ছিল না। তারপরে তিনি ইবাকে ডেকে পাঠায়। উনি পানির গ্লাসে কিছু একটা মিশিয়ে সেটা ইবাকে খাওয়ায়। পানি খাওয়ার সাথে সাথেই তো ইবার শরীর অনেক খারাপ করতে শুরু করে। সে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়। পিছু পিছু রোয়ানের মাও সেখানে এসেছিল। রোয়ানের মা তাকে দেখে একদম অবাক হয়ে যায়, কারণ ততক্ষণে ইবা সত্যি অনেক মোটা হয়ে গিয়েছিল। ইবা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে বাইরে চলে আসে। তবে একটি অ্যাক্সিডেন্টের কারণে সে নিচে পড়ে যায়। সবাই মিলে তখন তাকে নিয়ে মজা উড়াতে থাকে আর অনেকে তো ভিডিও বানাচ্ছিল যেগুলো ইন্টারনেটে ছাড়া হচ্ছিল। এসব আবার রোয়ানও দেখতে পায়। সে সাথে সাথে ইবাকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে আর সবার উপর রাগ দেখিয়ে ইবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। ইবার তখন একটা স্বপ্নের ব্যাপারে মনে পড়ে যেখানে রোয়ান তাকে ইগনোর করে চলে গিয়েছিল, কিন্তু বাস্তব জীবনে রোয়ান একদমই সেরকম নয়, বরং উল্টো ও নিজের সম্মানের কথা না ভেবে সবার সামনে ইবাকে নিজের গার্লফ্রেন্ড বলছিল। তবে এখানে ইবার রোয়ানকে এটা জানায় না যে তার মায়ের জন্যই আজকে তার এই অবস্থা। যাক, এভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু ইবা এখনো ঠিক হয়নি। এই কারণে সে তো অনেক চিন্তায় পড়ে যায়। এর কিছুদিন পর রোয়ান তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে যে কিছুদিন আগে তার মা ইভাকে ডেকে পাঠিয়েছিল আর তারপরই ইভা মোটা হয়ে গিয়েছে। এটা শুনে রোয়ান বুঝতে পারে যে ইবার মোটা হওয়ার পিছনে তার মায়ের কোনো হাত রয়েছে। নিশ্চয়ই তার মা ইবার সাথে কিছু করেছে। এবার তো রোয়ান ইবাকে সাথে নিয়ে তার মায়ের সঙ্গে দেখা করতে চলে আসে আর বলে, আমি ইবাকে ভালোবাসি, তাই ভালো হয় আপনি আমাদের থেকে দূরে থাকেন। তবে মা বলে, আমি কিছুতেই এই মেয়েকে তোমার বউ হিসেবে মেনে নিব না। তুমি কি এই মেয়ের অদ্ভুত রোগের সম্পর্কে জানো? যদি এ রোগ তোমাদের বাচ্চাদের হয় তখন কি হবে? রোয়ান বলে, এসব নিয়ে আপনাকে এত ভাবতে হবে না, আপনি শুধু আমাদের দুজনের মাঝখানে আসবেন না। অন্যদিকে আমরা ম্যানেজার শিওকে দেখতে পাই। শিও এখন রোয়ানের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ডেট করছিল। এখানে তারা দুজনে তো ভালোই রোমান্স শুরু করে দেয় আর ফাইনালি তারাও কাপল হয়ে যায়। এই ব্যাপারটা যখন রোয়ান আর ইভা জানতে পারে তখন তারা অনেক খুশি হয় আর বলে, তাহলে চলো আমরা দুই কাপল মিলে একটা ট্যুর দিয়ে আসি। পরের সিনে দেখা যায় তারা দুই কাপল মিলে একটি সুন্দর জায়গায় ট্যুর দিতে চলে আসে। এখানে তারা সারাদিন অনেক ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে, এমনকি দুই কাপল নিজেদের মতো করে আলাদা আলাদা সময়ও কাটায়। তারপর রাতের বেলা দেখা যায় ইবা আর রোয়ানকে একই রুমে ঘুমাতে দেওয়া হয়েছিল, কিন্তু তারা দুজন আলাদা শুয়েছিল। তখনই ইবা তার ব্যাডের মধ্যে একটি পোকা দেখে অনেক ভয় পেয়ে যায়। রোয়ান এসে সে পোকাটি সরিয়ে নেয় আর ইবাকে বলে, আমার তো তোমাকে ছাড়া ঘুমিয়ে আসছে না। এই বলে সে তো ইবার সঙ্গে রোমান্স শুরু করে দেয়। এখানে ইবা আর কিছু বলতেও পারে না। এভাবেই তারা একসাথে তাদের প্রথম রাত স্পেন্ড করে। যাক, পরের সিনে দেখা যায় একটা ফ্যাশন শোয়ে ইবার ডিজাইন করা ড্রেসগুলো সবার পছন্দ হয়। তবে তখনই ইন্টারনেটে একটা পোস্ট দেখতে পায় যেখানে ইবার রোগের ব্যাপারটা সম্পর্কে বলে দেওয়া হয়েছিল। আস্তে আস্তে এই বিষয়টা সব রিপোর্টাররাও দেখে ফেলে আর ইবার পিছনে আসতে থাকে। রোয়ান আর ম্যানেজার মিলে ইবাকে কোনো মতে অন্য একটা রুমে নিয়ে আসে। তবে ইবা ভাবতে থাকে, এভাবে কতদিন আমি পালিয়ে বেড়াবো, তার থেকে সত্যিটা সবাইকে জানিয়ে দেওয়াই ভালো হবে। এই ভেবে সে মিডিয়ার সামনে চলে আসে আর বলতে থাকে, হ্যাঁ আমি হলাম মডেল ইভা, যে কিনা অনেক মোটা, কিন্তু তাতে আমার কিছুই যায় আসে না, কারণ আমি আমার ট্যালেন্ট দিয়ে কাজ করি আর অনেক পরিশ্রম করে আজকে এই জায়গায় পৌঁছেছি। এবার এই ইন্টারভিউ রোয়ানের মাও দেখতে পায় আর তিনিও নিজের ভুলটা বুঝতে পারে আর ফাইনালি ইবাকে নিজের পুত্রবধূ হিসেবে মেনে নেয়। পরের দিন আমরা রোয়ান, অ্যাসিস্ট্যান্ট আর শিওকে একসাথে দেখতে পাই। তারা সবাই মিলে প্ল্যান করছিল কিভাবে রোয়ান আজকে ইবাকে প্রপোজাল করবে। তবে তখনই ইবা সেখানে চলে আসে।
এখন ইভা যেন ব্যাপারটা বুঝতে না পারে, তাই রোয়ান তার মুখে একটা টেডি বিয়ারের কস্টিউম পরে নেয়। আর শিয়াও তো অ্যাসিস্ট্যান্টকে প্রপোজাল করতে থাকে, যা দেখে ইভা ভাবে হয়তো শিয়াও অ্যাসিস্ট্যান্টকে প্রপোজাল করার জন্যই এসব আয়োজন করেছে। ইভা আর কিছুই বুঝতে পারে না। তারপর দেখা যায় রোয়ানের এক আঙ্কেল ইভার সাথে দেখা করে, আর এখানে ইভা জানতে পারে ছোটবেলায় সে একবার রোয়ানের বাবার রেস্টুরেন্টে ভুল করে গ্যাসের লাইন চালু করে দিয়েছিল, যে কারণে আগুন লেগে রোয়ানের বাবা মারা গিয়েছে। এটা শুনে ইভার মাথায় তো বাজ পড়ে। সে ভাবতে থাকে তার মানে রোয়ানের বাবা আমার কারণেই মারা গিয়েছে। এই ব্যাপারটা নিয়ে ইভা খুবই গিল্টি ফিল করতে থাকে আর ভাবতে থাকে আমি রোয়ানের যোগ্যই না। অন্যদিকে রোয়ান তো সবকিছুর প্রস্তুতি নিচ্ছিল ইভাকে প্রপোজাল করার জন্য। তখনই সেখানে ইভা চলে আসে আর দেখে রোয়ান তার জন্য অনেক কিছুর আয়োজন করেছে আর অনেক সুন্দর করে তাকে প্রপোজালও করে। তবে ইভা রোয়ানকে না করে দেয় আর বলে আমাকে তুমি ক্ষমা করে দিও। এই বলে সে এখান থেকে চলে যায়। রোয়ান তো কোনোভাবেই বুঝতে পারছিল না ইবার আবার কি হলো আর সে তাকে কেনই বা রিজেক্ট করলো। তখনই তার কাছে আঙ্কেলের কল আসে আর সে জানতে পারে যে ইভাকে তিনি সবকিছু বলেছে, যে তার জন্যই তার বাবা মারা গিয়েছে। এটা শুনে রোয়ান তো সবকিছু বুঝতে পারে যে কেন ইভা তাকে রিজেক্ট করে দিয়েছে। এদিকে দেখা যায় ইভা সমুদ্রের পাড়ে এসে অনেক বেশি কান্না করছিল আর সবকিছুর জন্য নিজেকে দোষ দিচ্ছিল। তখনই সেখানে রোয়ান চলে আসে আর বলতে থাকে এসবের জন্য তুমি একদমই দায়ী না, তুমি নিজেকে কেন দোষারোপ করছো। রোয়ান আরো বলে ওই দিন তুমি ঠিকই গ্যাসের চুলা অন করেছিলে, কিন্তু সময় মতো এসে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার বাবার মৃত্যু অন্য কোনো কারণে হয়েছে। তাদের দুজনের মধ্যে এবার সবকিছু পরিষ্কার হয়ে যায় আর তাদের মধ্যে সম্পর্কটাও আবার ঠিক হয়ে যায়। এই কারণে পরের দিন তো তারা দুজনের রেজিস্ট্রি অফিসে এসে বিয়েটা করে নেয়। তার পরের সিনে দেখা যায় ইভা একটা নিজের ব্র্যান্ডও খুলেছে আর সেখানে সবার সামনে সে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে যে সে আর রোয়ান বিয়ে করে ফেলেছে। এটা যখন সেও জানতে পারে সে তো প্রচন্ড রেগে যায় আর ইভাকে বলতে থাকে এত বছর ধরে আমি তোমার পাশে আছি, তুমি এতটা স্বার্থপর কিভাবে হলে, কিভাবে পারলে আমাকে কিছু না জানিয়ে নিজে নিজে বিয়ে করে ফেলতে। তার এই কথা শুনে ওরা দুজন তো হাসতে থাকে। তখন সেও বলে হাসলে হবে না, এবার তোমাদের বিয়ের অনুষ্ঠান অনেক বড় করে করতে হবে। তারাও তার সাথে একমত হয়। এবার আমাদেরকে কয়েকদিনের পরের সিন দেখানো হয় যেখানে রোয়ান আর ইভার বিয়ের অনুষ্ঠান ছিল, যেখানে ইভাকে অনেক সুন্দর করে সাজানো হচ্ছিল। তারপর তাকে বিয়ের আসরে নিয়ে আসা হয়। বিয়ের ড্রেসে দেখে রোয়ান তো তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এবার ধুমধাম করে তাদের বিয়ের সব রীতি পালন করা হয় আর ফাইনালি অনেক সুন্দর করে তাদের বিয়ের অনুষ্ঠানটি কমপ্লিট হয়ে যায়। আর তাদের এরকম পূর্ণতার সিন দেখিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।